জুলাই সনদ আসলে কি, কেন এত এটি গুরুত্বপূর্ণ, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে এগোবে, জুলাই সনদ সংস্কার না সংশয়, বাংলাদেশের নতুন পথ চলা না নতুন দ্বিধা, গণভোট নিয়ে এত বিতর্ক কেন। নমস্কার, প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, আলোচনা করব, আপনাদের মন্তব্যের আশায় থাকব। আজকে আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক বিষয়ের যেটা আলোচনা, সেটা অবশ্যই সংস্কার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের পৌরোহিত্যে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে উপদেষ্টা, আমরা সকলেই জানি। তিনি সপার্ষদ সকলকে নিয়ে, বাংলাদেশের দায়িত্ববান রাজনীতিকদের নিয়ে যে সংস্কার মুক্ত বাংলাদেশের কথা বলছে, তার পথ চলায় গতকাল একটি জরুরি বৈঠক হয়েছে। অবশ্যই জুলাই সনদ ঐক্যমত্যের প্রশ্নে একটা বৈঠক হয়েছে। এখন প্রশ্ন আজ যেটা আমার আলোচনার বিষয়, জুলাই সনদ সংস্কার না সংশয়, বাংলাদেশের নতুন পথ চলা না নতুন দ্বিধা, আজকে আমাদের আলোচনার বিষয়। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অবশ্য যে কথা আমাদের শুরুতেই বলতে হবে, অবশ্যই এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি 5টি প্রশ্ন আমার মনে জেগেছে, তার উত্তর খোঁজার চেষ্টা করেছি। তার আগে যে কথা বলবো, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দীর্ঘ সংলাপের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। 84 দফা সংস্কার প্রস্তাব নিয়ে গঠিত এক ঐতিহাসিক দলিল। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা 8 মাস আলোচনার এটি একটা অন্যতম ফল বা ফসল। আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদের স্বাক্ষর হওয়ার কথা। তার আগে আমাদের এই আলোচনা, কিন্তু এই বাস্তবায়ন পদ্ধতি, গণভোট ইস্যু ঘিরে আবারও দেখা দিয়েছে একটা অনিশ্চয়তা। প্রশ্ন এখন একটাই, জুলাই সনদ কি বাংলাদেশের নতুন গণতান্ত্রিক দিগন্ত উন্মোচন করবে, নাকি রাজনৈতিক বিভাজনের আরেকটি অধ্যায় তৈরি করবে? আমরা এই সংশয়, এই প্রশ্ন, এই জিজ্ঞাসা থেকেই মূলত 5টি প্রশ্নে খুঁজে দেখব এর উত্তর কোথায় আছে। আমার প্রথম প্রশ্ন যেটা আপনাদের সামনে রাখতে চাই, এবং আমি নিজেই উত্তর খোঁজার চেষ্টা করেছি, জুলাই সনদ আসলে কি, কেন এত এটি গুরুত্বপূর্ণ? আমার যেটা মনে হয়েছে, সবকিছু, সমস্ত জার্নাল, সমস্ত পত্রপত্রিকা, বাংলাদেশের বিভিন্ন বিদগ্ধ মানুষজনের মন্তব্য, সব সংবাদ মাধ্যম থেকে যেটা সঞ্চয় করতে পেরেছি, জুলাই সনদ হলো অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বিস্তৃত রাষ্ট্র সংস্কার চুক্তি, যেখানে 84টি সংস্কার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে 47টি বাস্তবায়নের সংবিধান সংশোধন দরকার, আর 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব। এই সনদে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে কি কি আমরা যদি একটু চোখ বুলিয়ে দেখে নিই, প্রধানমন্ত্রী পদে মেয়াদ সীমা 10 বছর, স্বাধীন পুলিশ কমিশন ও জনপ্রশাসন সংস্কার, সংসদের নারী প্রতিনিধিত্ব 100 আসনে উন্নতিকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরাবির্ভাব এবং রাষ্ট্রপতির ক্ষমতার পুনর্বিন্যাস। বাংলাদেশের গণতন্ত্র, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনর্গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিপত্র হিসেবে দেখা হচ্ছে। এটা যদি সম্পন্ন হয়, অবশ্যই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এটি নতুন সূর্যোদয় হবে, এটা আমি মনে করি। কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য হয়েছে তার যদি উত্তর খুঁজি, বেশিরভাগ রাজনৈতিক দলই প্রধান কিছু সংস্কারে একমত হয়েছে। যেমন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর পদে থাকতে পারবেন, এতে 30টি দল একমত। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তনে একমত বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ 30টি দল। রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্নির্ধারণ, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, স্বাধীন পুলিশ কমিশন গঠন, এসবেও একমত প্রায় সব দল। গণহত্যা ও ভোট জালিয়াতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের প্রস্তাবেও রয়েছে 32টি দলের কিন্তু ঐক্যমত। এতে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও প্রশাসনিক জবাবদিহিতা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটি মৌলিক ঐক্যমত্য কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই গত 14 মাসে। তৃতীয় প্রশ্ন, ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট কোথায় এবং কেন? এর উত্তর অবশ্যই আছে। সব সংস্কারে ঐক্যমত্য হয়নি। 9টি মূল প্রস্তাবে ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট যুক্ত হয়েছে। উদাহরণস্বরূপ কি কি, এক পলকে যদি আমরা চোখ বুলিয়ে বিষয়টি দেখে নিই, এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন। এই প্রস্তাবে 5টি দল আপত্তি জানিয়েছে, যার মধ্যে প্রধান রয়েছে বিএনপি। উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক পদ্ধতি, পিআর ইস্যুতে বিভক্ত দলগুলো, জামায়াত ও এনসিপি সমর্থন করলেও বিএনপি এতে দ্বিমত পোষণ করেছেন। সংবিধানে ধর্মনিরপেক্ষতার উল্লেখ বাদ দেওয়ার বিষয়েও গণফোরাম ও জাসদ ভিন্ন মত দিয়েছে। ঐক্যমত্য কমিশন জানিয়েছে, দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে সংশ্লিষ্ট সংস্কারগুলি বাস্তবায়নে বাধ্য থাকবে না। এটি যেমন গণতান্ত্রিক স্বাধীনতার ইঙ্গিত দেয়, তেমনি সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু নতুন অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে এগোবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে।
এটি এখনো চূড়ান্ত হয়নি। সনদে বলা হয়েছে যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। তবে বাস্তবায়নের কাঠামো বা টাইমলাইন স্পষ্ট করা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার, যাতে কোনো দল স্বাক্ষর থেকে সরে না যায়। এ কারণেই বাস্তবায়ন সুপারিশ সনদের মূল অংশে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন প্রশ্ন হলো, এই কৌশল কি ঐক্যমত্য টিকিয়ে রাখবে নাকি বাস্তবায়ন বিলম্বিত করবে? আইনজীবী হাসনাত কাইয়ুমের ভাষায় যেটা আমার মনে হয়েছে, চূড়ান্ত সনদে বাস্তবায়ন পদ্ধতি না থাকায় সব দল শেষ পর্যন্ত সই করবে কিনা সে সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। এটা কিন্তু তার বক্তব্য। আমার শেষ প্রশ্ন বা যে জিজ্ঞাসা আমার, এই কালকের ঐক্যমত্য মিশনের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে যে উত্তর খোঁজার চেষ্টা করেছি, প্রশ্নে বিভিন্ন মনে প্রশ্ন জেগেছে, ভাবনা জেগেছে, গণভোট নিয়ে এত বিতর্ক কেন? জুলাই সনদ বাস্তবায়নের বৈধতা নিশ্চিত করতে একটি গণভোটের প্রস্তাব এসেছে। সব দল গণভোটে একমত হলেও সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত রয়েছে। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হোক, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন চায় নির্বাচনের আগেই এটি হোক। তাহলে কি হবে? জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে। তবে এখনো সরকার বা ইসি কেউ কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা খবর, তারা কিন্তু সেটা ঘোষণা করেনি। ফলে গণভোট এখনো এক ধোঁয়াশা, যেটি সনদ বাস্তবায়নের সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বোঝার বা জানার চেষ্টা করব? অবশ্যই অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাইছে, সেই জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক প্রস্তাব, যেখানে বিরোধী দলগুলো দীর্ঘদিন পর এক টেবিলে বসেছে, কিন্তু ঐক্যমত্য বাস্তবায়নের ফাঁকে এখনো বড় ব্যবধান রয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে। প্রশ্ন এখন, এই সনদ কি বাংলাদেশের নাগরিক অধিকার, ন্যায় বিচার, রাজনৈতিক স্বচ্ছতার ভিত্তি তৈরি করবে, নাকি এটি হয়ে উঠবে আরেকটি রাজনৈতিক দলিল যার প্রয়োগ অপেক্ষা করবে পরবর্তী সরকারের সদিচ্ছার ওপর? এরকম প্রশ্ন কিন্তু আমরা রাখলাম বা আমাদের থাকবে। বাংলাদেশের মানুষ আজ এই প্রশ্নের উত্তর খুঁজছে। সংস্কার কি বাস্তবায়িত হবে, না সংশোধনের নামে নতুন দ্বিধায় পড়বে দেশ? গতকালের এই যে 84টি সিদ্ধান্তে 47টিতে ঐক্যমত্য এবং 37টিতেও কিছুটা ঐক্যমত্য পাওয়া গেছে, যে বিষয়টি পরস্পরের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে কার্যকরী হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ, বা যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে রয়েছেন, তাদের অক্লান্ত চিন্তাভাবনার ফলপ্রসূ এই জুলাই সনদ। সেই জুলাই সনদ হয়তো আগামী দিন বাংলাদেশকে নতুন পথ দেখাবে, সেই আশায় প্রথম কলকাতা থাকলো। কেন প্রথম কলকাতা থাকলো? প্রথম কলকাতা চায় একটা সুন্দর বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য প্রথম কলকাতা যেমন কথা বলে, প্রথম কলকাতা সব বিষয় নিয়ে আলোকপাত করে, পর্যালোচনা করে, আলোচনা করে প্রথম কলকাতার দর্শকদের কাছে সে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা প্রথম কলকাতার পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন, সেই আশা ভরসা রেখে আজ এ পর্যন্তই। নমস্কার।